আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয়, এলজিআরডি মন্ত্রী। দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামাতের ইফতারের দাওয়াত। মানবতাবিরোধী অপরাধ জয় পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ফিতরার জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা। সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড। বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা। জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিস ফাতেমার ইন্তেকাল। বাংলাদেশ থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব। ১.৫ বছর পর আগরতলা ঢাকা বাস চলাচল শুরু। ভারতে ঘোষণা ছাড়াই মসজিদ সিলগালা, শিক্ষার্থীদের বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০০৯ সালের এই দিনে বিডিআরের চৌকস ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা কর্মচারীকে হত্যা করা হয়। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার ও কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়েছিল এই দিনে। একই সঙ্গে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছেন দেশের জনগণ। নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সকালে তিনি পুলিশ সদর দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম অনার্স, এমকম এবং এমবিএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে আলী হোসেন ফকির অত্যন্ত সুনামের সঙ্গে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ সদর দপ্তর আরও জানায়, আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জামাতে ইসলামের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিতব্য এই ইফতার অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য বুধবার ২৫ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে গিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উনি প্রধানমন্ত্রীর দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে আলাপের সময় সপরিবারে ওনার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে আমন্ত্রিত হিসেবে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি। ২৪শে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের করা মামলার আজ প্রথম সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে এই বিশেষ মামলার সাক্ষ্য দেবেন সাক্ষীরা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে থাকলেও বাকি ৭ জন এখনও পলাতক রয়েছেন। একই দিনে ট্রাইব্যুনালে অন্য একটি চাঞ্চল্যকর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। র্যাবের টিএফআই সেলে টানা ৮ বছর গুম ও অমানবিক নির্যাতনের শিকার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাসেমকে আজ আসামি পক্ষের আইনজীবীরা জেরা করবেন। ইতোপূর্বে তার উপর চালানো ভয়াবহ নির্যাতনের বর্ণনা ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে প্রদান করেছিলেন। ১৪৪৭ হিজরি সনে রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি।
এবছরের ফিতরা জন প্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2,805 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররমের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশগ্রহণ করেন। ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিশ, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করেন। নিসাব পরিমাণ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের উপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইসলামী সহযোগিতা সংস্থার এক জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরব গেছেন। মঙ্গলবার রাত 1টার পর সৌদি আরবের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন। বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওয়াইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। এ বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওয়াইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। অবৈধ সম্পদের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুটি ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন বুধবার এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি এ মামলা রায়ের পর্যায়ে আসে। সেদিন দুদকের তরফে কৌশলী নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করে। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি। 2,94,80,87 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালের 12 নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এই কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। 2019 সালের 18 সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে এলে সম্রাট আত্মগোপন করেন। এরপর 7 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র্যাব। সেদিন বিকালে সম্রাটকে সঙ্গে নিয়ে কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায় অবস্থিত মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ নামে এক ব্যাংক কর্মকর্তা রহস্যজনকভাবে মারা গেছেন। পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত শুভ উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জনতা ব্যাংক দুপচাচিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। নিহতের দুলাভাই এটিএম ফরহাদ সোহাগ জানান, চলতি মাসের 13 ফেব্রুয়ারি মানসিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে শুভকে কেন্দ্রটিতে ভর্তি করা হয়েছিল। তিনি মাদকাসক্ত ছিলেন না এবং 1 মাস আগে ডাকাতির শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত 10টার দিকে হঠাৎ নিরাময় কেন্দ্র থেকে ফোন করে জানানো হয় শুভর শারীরিক অবস্থা খারাপ এবং তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদেরও সেখানে যেতে বলা হয়। পরে হাসপাতালে গিয়ে আমরা তাকে মৃত অবস্থায় পাই। জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল 10:40 রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জয়নুল আবেদিন ফারুক সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত 17 ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ 1 লেক রোডের 43 নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 11টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ 40টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরবের খাদ্য ও ঔষধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও 16টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে আংশিক আমদানিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে গালফ নিউজ জানিয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারী বিষয়ক হালনাগাদ তথ্যের ভিত্তিতে এসব দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে। গালফ নিউজের খবরে বলা হয়, এই 40 দেশের মধ্যে কিছু দেশের ক্ষেত্রে 2004 সাল থেকে নিষেধাজ্ঞা রয়েছে। ঝুঁকি মূল্যায়ন ও আন্তর্জাতিক প্রতিবেদনের ভিত্তিতে আরও কিছু দেশকে এই তালিকায় আনা হয়েছে। বিশেষ করে উচ্চমাত্রায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে।
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগরতলা ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার বিকেলে আগরতলা থেকে 5 জন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আগরতলা ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা সীমিত করে ভারত সরকার। মঙ্গলবার সকালে ঢাকা থেকে একটি বাস আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছালে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগরতলা ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল। ভারতের উত্তরপ্রদেশে লখনৌ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক লাল বড়দারি ভবনটি সিলগালা করে দেয় প্রশাসন। সেই ভবনের ভেতরেই ছিল বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র মসজিদের অবস্থান। ফলে রমজানের শুরু থেকেই সেখানে নামাজ পড়তে পারেনি সেখানকার মুসলিম শিক্ষার্থীরা। এর জেরে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোর অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভবনটিতে তালা ঝুলিয়ে দিয়েছে। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সমাজবাদী ছাত্র সভা, জাতীয় ছাত্র ইউনিয়ন অব ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রবি ও সোমবার মধ্যরাতে ভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। তাদের অভিযোগ, পবিত্র রমজান মাসে মুসলিম শিক্ষার্থীদের নামাজ পড়তে বাধা দেওয়ার জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে ভবনের ভেতরে মসজিদটি সিল করে দিয়েছে।